কিম ভাই, আপনি আব্দুল করিম কিম, এটা আমরা জানি, বা আপনার পরিচিতিটা আব্দুল করিম কিম, সেটা হলো নাগরিক এবং পরিবেশ আন্দোলনের কারণে আব্দুল করিম কিম। আমার জানার কৌতূহল থেকে জিজ্ঞেস হচ্ছে, পরিবেশ আন্দোলনের বর্তমান যে অবস্থা, অথবা পরিবেশ আন্দোলন কি অবস্থায় আছে, তা এখন তা কেমন হওয়া উচিত? কোন অবস্থায় আছে পরিবেশ আন্দোলনটা এই মুহূর্তে, অথবা পরিবেশ আন্দোলনটা কিভাবে হওয়া উচিত? আপনার কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ। পরিবেশ আন্দোলন কি অবস্থাতে আছে এই কথা বললে যেটা বলতে হয় যে পরিবেশ আন্দোলন এই মুহূর্তে একটা স্থবির একটা অবস্থায় আছে। কেন স্থবির? দেখেন, 5 আগস্টের পরিবর্তনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেখানে বাংলাদেশের পরিবেশ আন্দোলনের অন্যতম একজন সংগঠক নেত্রী, যিনি আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত পরিবেশ নিয়ে কাজ করে, তাকে পরিবেশ রক্ষার দায়িত্ব, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয়, সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে আমরা আন্দোলন করেছি সময় সরকারের যে মন্ত্রীদের কাছে বিভিন্নভাবে ধর্ণা দিয়েছি, তাদের কাছে অনেক সিদ্ধান্ত প্রত্যাশা করেছি, সেই জায়গাটাতে বর্তমান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব নিয়েছিলেন। যে কারণে গণমানুষের একটা প্রত্যাশা আছে বা ছিল যে তিনি দীর্ঘদিন থেকে পরিবেশ আন্দোলন করেছেন, পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে একেবারে অত্যন্ত কাছে থেকে দেখেছেন এবং এগুলো নিয়ে অনেক আইনি লড়াই করেছেন। সেই হিসাবে তার কাছে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। এই মুহূর্তে ধরেন আন্দোলন করতে গেলে যে বিষয়গুলা তার কাছেই জানানো, তার কাছেই দাবি জানানো, তো সেই জায়গাটিতে একটা কি বলবো, নিজেদের মানুষের মানে যা আমাদের আন্দোলনের সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তার কাছেই আমাদেরকে এখন বিভিন্ন দাবি দাওয়া জানাতে হচ্ছে। এই জায়গাটিতে একটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে সচেতনতা তৈরির যে জায়গা, সেই জায়গা কখনো এটার পরিধি কখনো ছোট হয়নি। বাংলাদেশের মানুষকে পরিবেশের বিষয়ে সচেতন করার অসংখ্য সুযোগ রয়েছে। প্রতিনিয়ত নানানভাবে পরিবেশ সচেতনতা তৈরির জন্য কাজ করার প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে যে সংগঠনগুলো আছে, তার চেয়েও আরও বেশি সংগঠনের প্রয়োজন। যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, তাদের কাজের পরিধি আরও বাড়ানোর দরকার। কিন্তু সরকারের সাথে আলোচনা করার, সরকারের কাছে দাবি জানানোর জায়গাটাতে এই মুহূর্তে আসলে একটা প্রতিবন্ধকতাও তৈরি হয়েছে। আমি বলবো যে কেন প্রতিবন্ধকতা, যে এই জায়গাটাতে আমরা একটা বিব্রত বোধ করছি যে আমাদের মানুষ যিনি দীর্ঘদিন কাজ করেছেন, তার কাছে তিনি থাকা অবস্থাতে অনেক কিছুই আমরা পেয়েছি। আমি এটা বলবো না যে আমরা অর্জন করতে পারিনি, কিন্তু আমরা আরও প্রত্যাশা ছিল। দেখেন, প্রায় 18 মাস হয়ে যাচ্ছে মানে এই সরকারের, কিন্তু এর মধ্যে কোনো একটা নদীকেও দূষণমুক্ত করা সম্ভব হয়নি। এই সময়টিতে আমাদের প্রত্যাশা ছিল যে তার নিজের এলাকার একটি নদী, সুতাং নদী, সেই সুতাং নদী দূষণমুক্ত হবে। হবিগঞ্জের, বাংলাদেশের অন্যতম একটা দূষিত নদী, সেই নদী দূষণ হচ্ছে সেখানকার ইন্ডাস্ট্রিগুলার দূষণের কারণে। কিন্তু আমরা এর মধ্যে দেখি নাই যে সেখানকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে কোনো ধরনের জরিমানা করা, দূষণ বন্ধের জন্য তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, এগুলো তো তার পক্ষে সম্ভবপর ছিল, কিন্তু সেগুলো হয়নি। আমরা সিলেটে প্রত্যক্ষ করেছি, পাহাড় কাটা একেবারে ব্যাপকভাবে ওনাদের দায়িত্ব গ্রহণের পরে পাহাড় কাটা হয়েছে। এখনও বনাঞ্চল ধ্বংসের খবর প্রতিনিয়ত আসে। তো এই অবস্থাতে আমরা আসলে ওই আগে যেটা বললাম যে একটা বিব্রত বোধ করি। আচ্ছা, আমি এখন ভিন্ন আঙ্গিকে আরেকটা প্রশ্ন করতে চাই, কারণ একটা শহর নগরকে একটা গ্রুপ প্রজন্ম কিন্তু ওন করে। তো আমার ধারণা সিলেট মহানগরী, সিলেটের এই শহর কেন্দ্রিক যে জীবন, সমাজ জীবন, সংস্কৃতি যারা ওন করে, তার মধ্যে তুমি একজন। তো তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা জানা, সেটা হলো এই নগর বা শহর কেন্দ্রিক আমাদের যে একসময় সাংস্কৃতিক সামাজিক জীবন ছিল,
তা কি এখন আগের মতো আছে নাকি বদলে গেছে? যদি বদলায় তার বদল কোথায় হয়েছে জানতে চাইতেছি। অবশ্যই একটা বদল তো হয়েছে। বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, এই পরিমণ্ডলে আমরা বলবো না যে সাংস্কৃতিক কর্মসূচি হয়নি। আমরা বিগত 17 বছরে দেখেছি নানানভাবে নানান ধরনের সাংস্কৃতিক উৎসব হয়েছে, কিন্তু আমরা সেই সময়টাতেও বলেছি এই সমস্ত উৎসবে সাধারণ মানুষের সম্পৃক্ততা সেভাবে হয়নি। আমাদের মানে সাংস্কৃতিক পরিমণ্ডলে যে সমস্ত পরিবার ছিল, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর, তাদের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে। একইভাবে অর্থনৈতিকভাবে নানান উত্তরণ ঘটার কারণে আমাদের নিম্ন আয়ের পরিবার থেকেও অনেকে তাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেছেন। সেই শিক্ষিতরা নানানভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও তারা যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এদের শৈশব কৈশোরে যে মনোজগতে যে বাংলার যে সাংস্কৃতিক যে বোধ, সেই বোধটুকু তাদের মধ্যে সৃষ্টি করা হয়নি। কেন হয়নি? ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়েছে, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেখানে 100 জন পারফর্মার সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, তারা পারফরমেন্স করেছে। তাদের সাথে 200 বা 300 জন অভিভাবক অডিয়েন্স হিসাবে অংশগ্রহণ করেছে। কিন্তু সেখানে দরকার ছিল, এই 300 অডিয়েন্সে দরকার ছিল সেই মানুষগুলো যারা নিম্নবিত্তের ছিল, যারা তাদেরকে তাদের মনন পরিবর্তনের জন্য দরকার ছিল, তাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডে অংশীজন বানানো। সেটা হয়নি বলেই একটা পরিবর্তন হয়েছে, যে কারণে আমরা দেখছি যে সাংস্কৃতিক কর্মকাণ্ড একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। এবং এখানে যেহেতু আরেকটা বিষয় উল্লেখ করতে হয় যে বাংলাদেশের জনসংখ্যার একটা বৃহৎ অংশ ধর্মীয়ভাবে মুসলিম। এখানে দেখা গেছে যে এই যে নানানভাবে ধর্মীয় শিক্ষার প্রভাব বেড়েছে, এবং সেখানে হচ্ছে গিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নানানভাবে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওয়াজ মাহফিলের যে ব্যাপক ফলন হয়েছে, সেই ফলনের একটা প্রভাব এই সমস্ত জায়গাতে এই সমস্ত পরিবারের অভিভাবকদের মনোজগৎকে নানানভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা মনে করছেন যে তাদের সন্তানদেরকে গান বাজনা বা এই সমস্ত কিছুতে যুক্ত করলে তাদের ধর্মীয় বিষয়ে সেটা সঠিক হবে না। এইভাবে করে একটা প্রজন্মকে বিচ্যুত করা হয়েছে বা তাদেরকে আলাদা করে নেওয়া হয়েছে। তোমাকে ধন্যবাদ।